সন্তু সাহার লেখা গল্প অ্যালবাম। পিছনের রোয়ের বাম দিক থেকে ৩ নম্বর ছেলেটা কে গো আদ্রিতা? বেশ লম্বা হ্যান্ডসাম মনে হচ্ছে। সৈকত আমাকে জিজ্ঞেস করল। দুপুরবেলা পুরনো অ্যালবামটা খুলে বসেছিলাম। কলেজে পড়ার সময়কার ছবি, কলেজ টু সোশ্যাল, নবীনবরণ, পিকনিক ইত্যাদি প্রোগ্রামের ছবির পাশাপাশি ক্যান্টিন, গঙ্গার ধার, কলেজ ফিল্ডে বসে আড্ডা মারার ছবিও ছিল তাতে। বেশিরভাগই গ্রুপ ছবি, সিঙ্গেল ছবি নেই বললেই চলে। অনেক দিন এই অ্যালবামে ছবিগুলো দেখা হয়নি, আর সৈকতের সামনে তো প্রথমবার নিয়ে বসলাম। বিয়ের পর হানিমুন আর বেড়াতে যাওয়ার ছবি যে কতবার ওর সাথে বসে বসে দেখেছি তার ইয়াত্তা নেই। পুরনো অ্যালবাম খুলে দেখা আমাদের দুজনেরই শখ। বিয়ের আগের কয়েকটা অ্যালবাম বাড়ি থেকে গতবার নিয়ে এসেছি। এই অ্যালবামটা সৈকতের সামনে খুলি না, কিন্তু কি জানি আজ হঠাৎ ভুলবশত বের করে ফেললাম। বের করি না কারণ ওই একটা ছবির ওই একটি ছেলের জন্য। গোটা অ্যালবাম জুড়ে আর কোথাও তার ছবি নেই। না মানে তার সাথে আরও কিছু গ্রুপ ছবি ছিল, কিন্তু সেসব রাখিনি, ছিঁড়ে ফেলেছি, নয়তো অন্য কাউকে দান করেছি। এই ছবিটাও রাখতাম না, আসলে এটা কোনো এক কলেজের প্রোগ্রামের ছবি, একটাই ছিল, তাই রেখে দিয়েছি। আর কি অদ্ভুত ব্যাপার, পড়বি তো পর, ওই ছবিতেই ওই পার্টিকুলার ছেলেটার প্রতি সৈকতের ইন্টারেস্ট গ্রো করলো। আসলে রতনে রতন চেনে আর কি। আমি জবাব দিলাম, ও এই ছেলেটা একটা বাজে ক্যারেক্টারলেস ছেলে। সৈকত এবার আমার দিকে এমন মুখ করে চাইল যেন ওর ভাবটা এমন যে আমি মনে হয় তার চরিত্রহীনতার শিকার। এই এমন করে তাকাচ্ছ কেন গো আমার দিকে? না মানে এমনি। কেন, আমি তোমাকে দেখতে পারি না? শোনো, 4 বছর তো তোমার সাথে একসাথে কাটালাম, তুমি হাঁ করলেই ধরতে পারি কি বলতে চাইছো। তুমি যা ভাবছো ওরকম কিছু না। আমার এক বান্ধবী চৈতালির সাথে 1 বছর প্রেম করে একটা বেটার মেয়ে পেয়ে ফুটে গেল। পরে শুনেছি ওকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। মাঝে যে আরও কত মেয়েকে নাচিয়েছে কে জানে। সৈকত মাথা নেড়ে বলল, এরপর একটা লম্বা হাই তুলে বলল, আমি না একটু ঘুমোলাম। এই বলে চিত হয়ে শুয়ে পড়ল। হ্যাঁ, এক অদ্ভুত স্বভাব ওর, যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারে ও। ঘুম পাবেই তো, নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে কাল সারা রাত আমার সাথে যা ধস্তাধস্তি করেছ। কথাগুলো বলতে বলতে অ্যালবামটা বন্ধ করলাম আমি। তুমিও তো যোগ্য সঙ্গত দিয়েছ, তা তোমার বুঝি ঘুম আসছে না? জড়ানো গলায় বলল সৈকত। না, পাচ্ছে না, তোমার মতো আমার সুখের শরীর নয়। এই প্লিজ এসো না, তোমাকে পাশ বালিশ করে একটু ঘুমাই। লাথি খেয়েছো লাথি? বলতেই আর কোনো সারা শব্দ নেই ওর, মানে মালটা গেছে। একটু পরেই নাক ডাকা শুরু হবে। ওহ অসহ্যকর। বিছানা ছেড়ে ব্যালকনিতে ঝোলানো দোলনাতে বসলাম। কোনো কিছু স্মৃতিচারণ করতে হলে আমি এখানে এসে বসি। যাক বাবা, ওই পিসটাকে তাহলে বোঝাতে সমর্থ হয়েছি, মানে টুপি পরাতে পেরেছি। আসলে অ্যালবামের ওই লম্বা করে হ্যান্ডসাম ছেলেটার সাথে সেরকম কিছু রিলেশন ছিল না, আবার অনেক কিছুই ছিল। সবাই বলে মেয়েদের পেট পাতলা হয়, কোনো কথাই নাকি মেয়েরা চেপে রাখতে পারে না। ভুল, একেবারেই ভুল। এমন কিছু কথা মেয়েরা সযত্নে লুকিয়ে রাখে যার খবর স্বয়ং যমরাজও বের করতে পারবে না। বর তো কোন দুধ ছাই। অর্পণকে নিয়ে কথা কোথা থেকে শুরু করা যায়? আচ্ছা, ওই দিনটা থেকেই শুরু করি। তার আগে একটু বলে নিই, তখন আমি সদ্য 19-এ পা দিয়ে বাংলা নিয়ে কলেজে ভর্তি হয়েছি। বাইরে পড়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি ভীষণ রকমের ঘরকুনো পাবলিক। মায়ের রান্না আর আদর ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতেও পারি না। তারপর বাবা বলল, 2 দিন পর তো সেই চলেই যাবেই, কলেজটা এখান থেকে শেষ কর। বাড়ি থেকে 2 পা হাঁটলেই কলেজ, পায়ে হেঁটেই কলেজে যাই। সে সময় শরৎ আর রবীন্দ্র রচনাবলী শেষ করে বুদ্ধদেব গুহ ধরেছি। কয়েকদিন আগে মাধুকরী শেষ করে ভেতরে ভেতরে বেশ একটা ফিলিংস হচ্ছিল। একটু প্রেমের গল্প পেলেই গোগ্রাসে গিলছি। এক কথায় শরীরে আর মনে একটু রং লেগেছে। কয়েকদিন ধরে লক্ষ্য করছি পুজোর সময় কেনা অন্তর্বাসগুলি একটু টাইট টাইট লাগছে। স্নান সেরে দরজা বন্ধ আয়নায় দাঁড়িয়ে ঘুরে ফিরে আয়নায় নিজেকে অনেকক্ষণ ধরে দেখছি, কখনো ভিজে কাপড়ে, কখনো বা বিবস্ত্র হয়ে।
অর্পণের সাথে প্রথম পরিচয় অনিন্দ্য স্যারের ক্লাসে। অনেক দিন ধরেই তাকে লক্ষ্য করছিলাম। ক্লাসের মধ্যে ওই সব থেকে সুন্দর এবং স্মার্ট ছেলে। কার কোন উপন্যাস পছন্দ এই প্রশ্নটা করতেই সকলেই প্রায় রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্রে ঘোরাফেরা করছিল। অর্পণ বলল, প্রথম আলো আর আমি মাধুকরী। যারা মাধুকরী সম্পর্কে একটু একটু জানতো তারা এমন করে আমার দিকে তাকালো, তাতে মনে হয় আমি কোনো অ্যাডাল্ট সিনেমার নাম বললাম। যাই হোক, ক্লাস শেষে ছেলেটি আমার কাছে এসে বলল, সাহিত্য নিয়ে কালচার করো তাহলে? আমি বললাম, হ্যাঁ। পাশ থেকে সায়নী বলল, আদ্রিতা ভালো আবৃত্তি করতে পারে। তাহলে তো একদিন শুনতেই হয়। আমাদের ডিপার্টমেন্টের যে কয়েকজন ছেলে মেয়ে ছিল তারা সিলেবাসের বাইরে এক পা নড়ত না। আমরা দুজনের যদি কোনো একটা উপন্যাস নিয়ে আলোচনা করছি, তৎক্ষণাৎ কেউ এসে বলতো, হ্যাঁ রে, ওটা সিলেবাসে আছে। অসহ্য লাগতো আমাদের। সাহিত্য চর্চার দরুন ধীরে ধীরে তার সাথে সখ্যতা বাড়তে থাকে। ও আমাকে একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র পড়তে দিল। আমিও তাকে বুদ্ধদেব গুহ পড়তে দিলাম। আমার বাড়িতে তার আনাগোনা শুরু হলো। আমরা পড়াশোনা সাহিত্য নিয়ে বেশি সময় কাটাতাম। সেদিন সোমবার ছিল, কি একটা কারণে কলেজে ছুটি ছিল। অর্পণ বিকেলবেলায় আমার বাড়িতে হাজির। বাবার একটা কাপড়ের দোকান ছিল। রাত 9টা নাগাদ বাড়িতে ফিরত। মা তার এক পুরনো বান্ধবীর বাড়ি বেড়াতে গেছিল। 8টার আগে ফিরবে না। বাড়িতে আমি একা। তবে একা থাকলেও অর্পণকে বাড়িতে আসতে বলাতে আমার কোনো বাধা ছিল না। আমার পড়ার ঘরে বসে দুজনেই এটা ওটা গল্প করছি। একটা আবৃত্তি করেও শোনালাম। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। অর্পণ বলল, উঠি এবার। কেন জানি না আমি হঠাৎ করে বলে বসলাম, এই ছাদে যাবি? এই ভর সন্ধেবেলা? চল না। ছাদে একটা সুন্দর জায়গা ছিল, যেখানে বসলে সম্পূর্ণ আকাশটাকে দেখা যায়। সামনের কলেজ মাঠটা পুরো চোখে পড়ে। বেশ কিছুক্ষণ পা ছড়িয়ে গল্প করে আমি বললাম, দাঁড়া, 2 কাপ চা করে আনি, সাথে চানাচুর মুড়িও আনিস। অর্পণ বলল। চা শেষ করে অর্পণ বলল, উফ, কি রোমান্টিক ওয়েদার। আমি বললাম, প্রেম করতে ইচ্ছে করছে? কথাটা শুনে সে সামান্য অপ্রস্তুত হয়ে বলল, করছে। দাঁড়া, তোর জন্য একটা কলেজে মেয়ে খুঁজে দিচ্ছি। দূর, কলেজে সেরকম কেউ নেই, বলেই একটা হাসি দিল। আমি সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলাম, সত্যিই কেউ নেই? আমরা বেশ পরস্পরের গা ঘেঁষে বসেছিলাম। আমার কাছে মুখ এনে সে ফিসফিস করে বলল, যদি বলি নেই, তাহলে তুই কি ভীষণ রাগ করবি? কিছুটা লাজুকভাবেই বললাম, মোটেও না, আমি কেন রাগ করতে যাব। মুখ ফিরিয়ে নিলাম। এরপর সে আমার হাতে হাত রেখে বলল, আমার দিকে চেয়ে দেখ। তার হাত আমার হাত স্পর্শ করতেই সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। চোখ তুলে দেখলাম, আমার চোখের দিকে সে স্থির হয়ে চেয়ে আছে, পলকহীন চাউনি। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে। আকাশে কালির ফোঁটার মতো এখানে সেখানে অল্প স্বল্প মেঘ। আগামীকাল মনে হয় পূর্ণিমা। আকাশে চাঁদ চলেছে জ্যোৎস্না ছড়াতে ছড়াতে। এই ক্ষীণ চন্দ্রলোকে আমরা 2 সদ্য যৌবনে পা দেওয়া যুবক যুবতী একে অপরের দিকে চেয়ে আছি। মনে হচ্ছে আমরা পরস্পরকে অনেক দিন ধরে চিনি। আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে অর্পণের ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছাকাছি চলে এসেছে সে খেয়াল ছিল না আমার। এই প্রথম আমি একটু লজ্জা পেলাম। চোখের পাতা নিচু হয়ে এলো। এরপর হঠাৎই এক ঝটকায় আমাকে যথাসম্ভব কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে ঘূর্ণাবর্তে তীব্র জলোচ্ছ্বাসের মতো ঠোঁট দুটি আছড়ে পড়ল আমার ঠোঁটের উপর। বার কয়েক কেঁপে কেঁপে উঠলাম। তারপর কখন যে অর্পণের হাতের অবাধ্য আঙুলগুলো আমার মাথার পেছনের ঘন কালো চুলের ভিতর চলতে শুরু করেছে আমি জানি না। নামিয়ে নেওয়া চোখের পাতা আমি কিছুক্ষণ তুলতে পারিনি। যতক্ষণ কেঁপেছিলাম ততক্ষণ আমার দম আটকে ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে আমিও সহজ হলাম। চোখ তুলে চাইতে দেখি তার নীল টানা টানা চোখ দুটো আমার দিকে স্পষ্ট চেয়ে আছে। নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আমার গালে। শরীরটা আরও শিথিল করে তার দিকে এগিয়ে দিলাম। এরপর মাথাটা সামান্য হেলিয়ে অর্পণের উপরের ঠোঁটে হালকা কামড় বসালাম। অজান্তেই ওর পিছনের চুল মুঠি করে ধরে মাথাটা টেনে নামিয়ে আনছে আমার বুকের কাছে। আঙুলের জাদুতে মনোমুগ্ধকর সুরের ঝংকার তুলে যখন সেতার বাদক থেমে যায় তখনও মনে হয় সেতারের তারগুলো মৃদু অনুরণিত হয়ে চলে। তাতে হয়তো শব্দ সৃষ্টি হয় না,
কিন্তু সুরের হালকা একটা মিষ্টতা রয়েই যায়। আর ঠিক তেমনই সেই চুম্বনের রেশ তখনও সমানে আছড়ে পড়ছে আমার যৌবনের বেলাভূমিতে। আমি কতক্ষণ মুখ নামিয়ে বসেছিলাম খেয়াল নেই। একবার মুখ তুলে দেখে অর্পণ তাকিয়ে আছে আকাশের দিকে। সোনালি আলোয় যেটুকু দেখলাম তাতে মনে হলো তার ঠোঁট দুখানি লাল হয়ে গেছে। উস্কো খুস্কো চুলগুলো ওপরে একবার আঙুল ছুঁয়ে নিল। আবার মুখ নামিয়ে নিলাম, ওড়নাটা তুলে বুকের কাছে নিলাম। সারা রাত আমি সেদিন চোখের পাতা এক করতে পারিনি। চোখ বুঝলেই তার নীল দুটো চোখ, গোলাপি ঠোঁট আমায় তাড়া করছে। পাশবালিটা জাপটে ধরে শুয়ে আছি। ঘুম আসছে না, ঘুমাতো চাইছিও না। শুধু ওই মধু স্মৃতিটুকু বারবার রোমন্থন করছি। যতবার ভাবছি সারা শরীর শিরশির করে উঠছে। অর্পণের কথা ভাবছি মাঝে মাঝে। সে কি করছে? বিছানায় শুয়ে আমার মতোই কি ছটফট করছে, নাকি ঘুমিয়ে পড়েছে? রাত 12টা নাগাদ একবার বিছানা ছেড়ে উঠলাম। ঘরের লাইট জ্বালিয়ে আয়নার কাছে গিয়ে নিজেকে দেখলাম। মনের মাধুর্য মুখে প্রকাশ পাচ্ছিল। ঠোঁটের বিবশতা আর নেই, তবে হালকা একটা চিনচিনে ব্যথা করেই যাচ্ছে। এ ব্যথা থাক, এ ব্যথা সযত্নে লুকিয়ে রাখতে চাই অনন্তকাল। ব্যথাও এত মধুর হয়, ভোরে শিউলি ফুলের মতন। আজ জানলাম। আমি গুনগুন গেয়ে উঠলাম, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। ভোরের দিকে মনে হয় একটু চোখ লেগেছিল। ঘুম ভাঙল তখন সকাল 8টা। প্রথমে ভাবলাম থাক, আজ আর কলেজে যাব না, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে কলেজে গেলাম। অর্পণ আমার দিকে তাকাতে পারছিল না, আমিও ওকে সামান্য এড়িয়ে চলছিলাম। একবার চোখে চোখ পড়তে দেখলাম চোখ দুটো যেন অপরাধ বোধে বিদ্ধ। আমাদের দূরে দূরে থাকা আচরণ দু একজন সন্দেহের চোখে দেখছিল। বিশেষ করে আমার সব থেকে কাছের বন্ধু সায়নী আমায় বলেই ফেলল, কি রে, তোরা দুজনের নববরবধূর মতো আচরণ করছিস কেন? পরস্পরের কাছে ঘেঁষা তো দূরস্থ, কথা চালাচালিও তো বন্ধ দেখছি। অথচ কাল তো সব কিছু ঠিকঠাক ছিল। সামথিং হ্যাপেন? আমি তার পিঠে একটা কিল মেরে বললাম, কি যাতা শুরু করেছিস বলতো? এই তো কথা বলছি। আমি বুঝতে পারছি এভাবে চলা যাবে না। যা হয়েছে তার রেশ আমাদের স্বাভাবিক মেলামেশায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি সহজ হবার চেষ্টা করলাম। তারপর আচমকা প্রশ্ন করে বসলাম, এই অর্পণ, তোর কাছে প্রথম আলো উপন্যাসটা আছে রে? আমার প্রশ্ন শুনে সে কিছুটা অপ্রস্তুত হয়ে তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, কাল নিয়ে নিস। পরে বুঝলাম ওর এরকম অপ্রস্তুত হওয়ার কারণ কালকের ঘটনা নয়। আসলে ওই উপন্যাসটা অলরেডি আমাকে 7 দিন আগেই দিয়েছে পড়ার জন্য। ব্যাপারটা ভালোই সামলেছে ও। কলেজে ছুটির সময় আমি যখন একা একা বাড়ির পথে হাঁটা দিচ্ছি, হঠাৎ অর্পণ পিছন থেকে ডেকে উঠল, এই আদ্রিতা শোন। আগে এরকম হতো না, কিন্তু এই প্রথম ওর মুখ থেকে আমার নামটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি একটা জোরে শ্বাস নিয়ে পিছন ফিরলাম। আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকলো। কিছু বলবি অর্পণ? ঠোঁটের কোণে সামান্য হাসি এনে বললাম। সে একটু গম্ভীর হয়ে আধো আধো গলায় আমায় বলল, প্লিজ, কালকের ঘটনায় কিছু মনে করিস না। তোর বাড়ি থেকে চলে আসার পর থেকে আমি ভীষণ অনুশোচনায় ভুগছি। আমি হালকা হয়ে বললাম, আরে রিল্যাক্স অর্পণ, যা হয়েছে বাদ দে না, ভুলে যা, সহজ হওয়ার চেষ্টা কর। যদিও আমি জানতাম ঘটনাটা ভুলে যাওয়া বা বাদ দেওয়া এত সোজা নয়। আমার কাছে তো নয়ই। আমার কথাগুলো শোনার পর অর্পণ মাথা নেড়ে বলল, আসলে ব্যাপারটা তা নয়। তোকে আমি একটা কথা জানাইনি, ইনফ্যাক্ট কলেজের কাউকেই জানাইনি। আমি ভীষণ আগ্রহ নিয়ে মোটা মোটা চোখ করে বললাম, কি অর্পণ, কি ব্যাপার বলতো? সে মাথা নামিয়ে শান্ত গলায় উত্তর দিল, আসলে আমি ক্লাস 11 থেকেই কমিটেড। বাড়িতে সব জানে, ওকেই বিয়ে করব। এ কথাগুলো শোনার পর আমার চোখ দুটো লাল হয়ে উঠল। ইচ্ছে করছিল তাকে সজোরে একটা থাপ্পড় মারি। নিজেকে সামলে নিয়ে বললাম, কি নাম তোর গার্লফ্রেন্ডের? স্বর্ণাভা, নিচু গলায় উত্তর দিল অর্পণ। কথাটা শোনার পর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে বিকেলের মিষ্টি রোদ আমার অসহ্য লাগছিল। কলেজ ক্যাম্পাসের চিৎকার, রাস্তা, মানুষজনের চোখের সামনে যা কিছু দেখছিলাম সব কিছুই কেমন যেন বিরক্তিকর মনে হচ্ছিল। এমনকি আমার সামনে আমারই যে একটা লম্বা ছায়া পড়ছিল সেটাকেও আমি ঘৃণার চোখে দেখছিলাম।
হনহন করে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। বাড়িতে গিয়ে দেখি মা তখনও ফেরেনি। আয়নার সামনে এসে নিজেকে দেখছিলাম, বিশেষ করে নিজের ঠোঁট দুটি একটু একটু কাঁপছিল। নিজের চোখের দিকে তাকাতেই কেমন ভয় করছিল। তারপর হঠাৎ উচ্চস্বরে কেঁদে উঠলাম, গলা ফাটিয়ে। ছেলেরা কি এরকমই হয়, ধূর্ত শেয়ালের মতো? হাতের কাছে কোনো নারী শরীর পেলে তারা হিতাহিত বোধশূন্য হয়ে যায়? কার সাথে তার সম্পর্ক, কার কাছে সে দায়বদ্ধ, এসব মূল্যহীন হয়ে যায়? একজনের সাথে কমিটেড হয়েও কি করে অন্যজনকে ছুঁয়ে দেখার সাহস পায়? নাকি সবই তাদের প্ল্যানফুলি করা? কোনো মেয়েকে হাতের কাছে ফ্রি পাওয়া গেলে তার সাথে একটু প্রেম প্রেম খেলতে ক্ষতি কি? ছি অর্পণ, তোর প্রতি কতটা রেসপেক্ট ছিল আমার, সব এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিলি। তোকে এই ঘটনার জন্য আমি কোনো দিনই ক্ষমা করতে পারবো না। রাতের দিকে আবার ছাদে উঠে সেই জায়গায় বসেছিলাম। আজ পূর্ণিমা ছিল, আকাশে থালার মতো গোল চাঁদ, কোথাও কোনো মেঘ নেই। যতবার কালকের কথা ভাবছিলাম নিজেকে কেমন সেলফ রেসপেক্টহীন বেহায়া গোত্রের মনে হচ্ছিল। এভাবে একজন আমাকে চিট করতে পারে, এ আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। জীবনটা কি অদ্ভুত না? 24 ঘন্টা আগে যে ইনসিডেন্টে আমার অন্তরাত্মা স্বর্গীয় অনুভূতিতে মাতোয়ারা ছিল, এই মুহূর্তে সেই স্মৃতির ক্রমাগত বিষাক্ত ছোবলে আমি দিশেহারা। তারপরে পরপর 7 দিন কলেজে যাইনি। সম্পূর্ণ গৃহবন্দী করে রেখেছিলাম নিজেকে। বন্ধুরা ফোনে জানতে চাইলে বলেছিলাম মাসির বাড়িতে আছি। মা প্রথম প্রথম জানার চেষ্টা করেছিল, কি একটা গুলগাপা দিয়েছিলাম ঠিক মনে নেই, তবে আমার মনের অবস্থা দেখে কিছুটা আন্দাজ করেছিল। আমার প্রাইভেট ব্যাপারে মা প্রায় সবই জানতো। আমি যে কারোর সাথে কমিটেড নয় সেটাও মা জানে। তবে কোনো সম্পর্ক তৈরি হওয়ার আগেই যে এভাবে ভেঙে গিয়ে আমাকে দুমড়ে মুষড়ে দেবে, মা মনে হয় সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। 8ম দিন কলেজে গেলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। খুনির আসামির মতো আমাকে সকলে জেরা করেছিল, তবে আমার প্রকৃত অপরাধ আমার পেট থেকে কেউ বের করতে পারেনি। আমি সেই দিনের পর থেকে অর্পণকে সন্তর্পণে এড়িয়ে চলতাম। ওর দেওয়া সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র আমি ফেরত দিয়েছিলাম। আমারগুলোও চেয়ে নিই। প্রথম আলো অসমাপ্ত অবস্থায় তাকে ফিরিয়ে দিই, যেভাবে আমার প্রথম ভালো লাগাকে ও ফিরিয়ে দিয়েছিল। সায়নী 2-1বার উৎসুক হয়ে আমার মনের খবর নিতে চেয়েছিল, কিন্তু যখন সে বুঝে গেল অর্পণের ব্যাপারে কোনো কিছু বলতে আমি অপারগ, তখন বেচারি আর জোর করেনি। তাকে শুধু ঘৃণার চোখেই দেখতাম না, একটা অজানা ভয়ও হতো। মনে হতো কোনো দিন এই ঘটনার কথা কাউকে ফলাও করে বলে আমার বদনাম করবে না তো। তবে এরপরে যতদিন কলেজে গেছি, যতদিন তার সঙ্গে দেখা হয়েছে, ও আমার দিকে মুখ তুলে চাইতে পারত না। অনুশোচনা আর আত্মগ্লানি যে ওকে ক্ষতবিক্ষত করে তুলছে, সেটা শরীরের ভাষায় প্রকাশ পেত। আমিও সুযোগ পেলে তাকে ইনডিরেক্টলি প্যাঁক দিতে ছাড়িনি। ওকে কথার ছোবলে আঘাত হানতে পারলে আমি ভেতরে ভেতরে আত্মশ্লাঘা অনুভব করতাম। অর্পণ কিছু বলতো না। একটা সময় আমার মনে হয়েছিল এই ঘটনার জন্য শুধু তাকে দায়ী করাটা বোধহয় ঠিক হচ্ছে না। সেই দিনে সন্ধেবেলা আমিও তো তাকে বাধা দিতে পারতাম, জোর করে তো সে কিছু করেনি। আমারও মনের ভিতরে একটা গোপন ইচ্ছে উঁকি মারছিল। আচ্ছা, যদি সে কমিটেড না হতো তবুও কি কাজটি ঠিক ছিল? মানে যার সাথে মনের ভাব বিনিময় হলো না, যাকে ঠিক করে চেনা হলো না, ভালোবাসা হলো না, এমন মানুষের সাথে কিভাবে ঘনিষ্ঠ হলাম আমি? ভাবতেই নিজেকে কেমন ভেবলি ভেবলি ফিলিংস হচ্ছিল। না, শুধু ওকে আর দোষ দেওয়া যায় না। আর তো কয়েকদিন আছে কলেজে, তারপর কে কোথায়। রেগুলারে এমএ করার খুব একটা ইচ্ছে নেই। কলেজের শেষ দিন আমার সাথে অর্পণ একান্তে সাক্ষাৎ করেছিল। কাতরভাবে হাত জোড় করে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। তার ওই অনুশোচনা দীর্ণ মুখখানা দেখে মায়া হয়েছিল আমার। আমি হেসে বলেছিলাম, আমি তোকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোর গার্লফ্রেন্ডকে বলেছিস তো তোর এই কীর্তির কথা? যদি সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে নিজের দুর্বলতা লুকিয়ে রাখিস না। সব কিছু শুনে স্বর্ণাভা যদি তোকে ক্ষমা করতে পারে তাহলেই হলো। এর বেশি কিছু কথা হয়নি আমাদের মধ্যে। কলেজ শেষ হয়ে গেলে অর্পণের আর কোনো খোঁজ পাইনি। কারোর সাথেই ও যোগাযোগ রাখেনি, আর আমিও আর জানার চেষ্টা করিনি। অ্যালবামের কিছু ছবির মতো জীবনের কিছু স্মৃতি থাকে,
যা সবার সামনে খোলসা করে বলা যায় না। ছবির উপর ধুলো জমতে জমতে মানুষের মুখগুলো আবছা হয়ে এলো, সেই লেন্সবন্দি মুহূর্তের ছাপ থেকে যায় চিরকাল অ্যালবামের দেওয়ালে। ঠিক যেমনটা কিছু মানুষের চেহারা মন থেকে মুছে গেলেও তার সাথে কাটানো কিছু স্মৃতি চিরকাল সতেজ হয়ে থাকে হৃদয়ের অন্তরালে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।